নমস্কার, কেমন আছেন সবাই? স্মৃতিচিত্রের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই আজকে প্রথমে বানিয়ে নিচ্ছি একটু আলুর তরকারি। এই আলুর তরকারিটি বানাচ্ছি একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে। এই তরকারিটা আজকে আমরা মুড়ি দিয়ে খাবো। বেশিরভাগ দেখবেন এই তরকারিটি কিন্তু লুচি দিয়ে খেতে দারুণ লাগে, কিন্তু সাম্যর তো একটু শরীর খারাপ ছিল, যদিও এখন পুরোপুরি সুস্থ, তাও ও বললো যে একটু মুড়ি দিয়ে খাবে। সেই জন্য ভাবলাম একটু বেশি করেই করে নিই, ও খাবে, তার সাথে আমি আর মা দুজনেই খেয়ে নেব। সাম্যর বাবা তো ভাত খেয়ে যাবে, সেই জন্য ও আর মুড়ি খাবে না। এবার যদি সন্ধ্যেবেলা এসে খায় তখন যদি থাকে তো খাবে, আর না হলে শসা ঝুড়ি ভাজা ওইসব দিয়েই খেয়ে নেবে। ও বেশিরভাগ জানেন তো শুকনো মুড়ি খেতেই পছন্দ করে, মানে এই যে আলু দিয়ে মেখে যে তরকারি ওটা খেতে পছন্দ করে না। যদি কোনোদিন খুব তাড়া থাকে তখন বলে যে আমাকে একটু কিছু দিয়ে মেখে দাও, খেয়ে নেবো। না হলে ওই ঝুড়ি ভাজা শসা কিংবা যদি চপ থাকে একটু চপ ওইসব দিয়ে মেখে শুকনো শুকনোই মুড়িটা বেশি খায় সাম্যর বাবা। বলতে বলতে দেখুন আলুর তরকারিটা আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো, কিছুক্ষণের মধ্যেই আলুটা হয়ে যাবে। ওইদিকে সাম্য ঘুম থেকে উঠে পড়েছে। সাম্যকে সাম্যর বাবা রেডি করে দিয়েছে, দিয়ে সাম্য এবার গানে বসেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকালে মুড়ির খাওয়ার তরকারিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় কেন হয়ে গেছে। এবার আমি চাপিয়ে নেব ভাতের জন্য, দুপুরের খাওয়ারের জন্য তরকারি। তো দুপুরের জন্য প্রথমেই বলে নিই কী কী রান্না হচ্ছে। দুপুরের জন্য হচ্ছে পটল আলুর তরকারি, ঢেঁড়স আলুর ঝাল, আর দেখি যাও একটা কিছু করব, যখন করব আপনাদের জানাবো। হ্যাঁ, কালকে সাম্যর বাবা একটু শাক নিয়ে এসেছিল, লাউ শাক, তো সম্ভবত এই লাউ শাকেরই চচ্চড়ি করব। এখনো কিছু ঠিক হয়নি, একটু পরে আপনাদের বলছি যে কি করব। এদিকে পটল আলুর তরকারিটি করবার জন্য আমি প্রথমেই পটলটাকে একটু ভেজে নিচ্ছি। আর পটলটাকে ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা এই কারণে দিলাম যাতে না তেলটা আর ছিটকে আসে। গরম তেল ছিটকালে বলুন হাতের মধ্যে যদি লাগে সে তো এমনিতেই কষ্ট হবে, তাই না, ফোসকা পড়ে যেতে পারে। সেই জন্য একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, এতে করে পটলের কালারটাও ভালো আসবে ভাজার, আর হাতের মধ্যেও তেলটা ছিটকাবে না। আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম দেখলাম খুব বৃষ্টি হচ্ছে। কি জানি বৃষ্টি থামবে নাকি। যদি বৃষ্টি না থামে তবে অনেক দিনের ওই জামা কাপড়গুলো সব এমনিতেই 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে জড়ো করা আছে, শুকোবে না। আর এতটুকু জায়গার মধ্যে কোথায় বা দেবো বলুন না। ওই যা করে একটু জল ছড়ানো হয়েছে, তারপর সব জড়ো করাই আছে। এবার যদি বৃষ্টিটা ছাড়ে তবে হয়তো ওপরে দিয়ে আসতে পারবো। পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা এরপর আমি নামিয়ে নিচ্ছি। বিয়ের আগে আমি যখন পটল আলুর তরকারি করতাম তখন আমার বাপের বাড়িতে পেঁয়াজ ছাড়া পটল আলুর তরকারি হতোই না। আর এইখানে আসার পর আমি শেষ কবে পেঁয়াজ দিয়ে পটল আলুর তরকারি করছি আমার মনে পড়ছে না, মনে হয় করিনি। কেননা আমার তো ওরকম কোনো দিন মনে আসছে না যেদিন আমি পটল আলুর তরকারি করেছিলাম। একদিন করেছিলাম হয়তো, যখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন তখন করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে, তার মধ্যে দিয়েছিলাম একটু পেঁয়াজ আর রসুন। তারপর তো এই নিরামিষ হয়েই আসছে। তবে হ্যাঁ, আপনারা কে কে হিং খান জানাবেন তো। যে কোনো নিরামিষ তরকারিতে যদি একটু হিং দেওয়া হয় না, তার স্বাদটাই দেখবেন একটু অন্যরকম হয়ে গেছে। আবার আমি যদি ধনেপাতা খেতে ভালোবাসি তো বলে এই হিং আর ধনেপাতা যে কোনো নিরামিষ তরকারিতে যদি দেওয়া হয় তার স্বাদটা দেখবেন আরো সুন্দর হয়ে ওঠে। পটলগুলোকে ভেজে নেওয়ার পর আমি একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আলুগুলো আমি এবার দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর পটল আলু সব একসাথে নেড়ে চেড়ে নিয়ে তারপর সমস্ত কিছু মশলাপাতি দিয়ে একটু জল দিয়ে ফুটে গেলেই আমার পটলের তরকারিটা হয়ে যাবে। ও বাবা, ওইদিকে কি সুন্দর রোদ্দুর উঠেছে জানেন।
বেশ তো বৃষ্টি হচ্ছিল, রোদ্দুর দেখে মনটাও খুব ভালো হয়ে গেছে। আজ থেকে বৃষ্টি ধরে যাওয়ার কথা, তবে বলাতে যায় না, এখন বলে এক আর হয় এক। তাও যাই হোক, বৃষ্টিটা কমে গিয়ে দেখলাম হালকা হালকা বেশ রোদ্দুর উঠেছে, বাইরেটা খুব সুন্দর লাগছে। আরও দেখবেন 2-3 দিন বৃষ্টি হওয়ার পর যখন বাইরের দিকে তাকানো হয় তখন গাছপালাগুলো যেন আরও সবুজ সবুজ লাগে না? বেশ তাকাতে কিন্তু দারুণ লাগে, তাই না? আর যেই রোদ্দুর উঠেছে আমি তো এক দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো ছাদে দিয়ে চলে এসেছি, কেননা ওই যে ভেজা জামা কাপড়গুলো অনেক দিন ধরে জড়ো হয়েছিল, তাই জন্য গিয়ে আগে সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। আগে ওগুলো শুকিয়ে গেলে মনে হবে যেন একটা বড় কাজ হয়ে গেছে। ছাদে শুকোতে দিয়ে এসে এখানে চলে এসেছি, আর আমার তরকারিটাও প্রায় কমপ্লিটের পথে। এবার আমি একটু হিং দিয়ে তারপর তরকারিটিকে 5 মিনিট চাপা দিয়ে নামিয়ে নেব। এরপরে করে নেব ঢ্যাঁড়সের তরকারি। আমাদের যেহেতু নিরামিষ রান্না হয় বেশি, নিরামিষ রান্না দেখবেন এক তরকারি দিয়ে খাওয়া যায় না। আঁশ হলেও হয়তো খাওয়া যায় অনেক সময়, যেমন মাংস যেদিনকে হয় সেদিনকে আমাদের খুব বেশি তরকারি লাগে না, কিন্তু যখন নিরামিষ হয় সেদিনকে একটু বেশিই লাগে। সেই জন্য পটল আলুর তরকারি, ঢ্যাঁড়স আলুর ঝাল, আর বলছিলাম না যে শাকটা করবো নাকি ঠিক নেই, তো শাকটা করেই নিলাম। শাকের চচ্চড়ি একটু করে নিচ্ছি। পটল আলুর তরকারি, ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে, এবার শাকটা হয়ে গেলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। সাম্যর জন্য আগেই একটু ডিম সিদ্ধ করে রেখেছি, ও যখন খাবে তখন ওকে দিয়ে দেব। চলুন, আজকে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার আলমারির ভেতরের ছবি। আসলে কালকে না আমাদের শান্তিপুরে যাওয়ার কথা, বেশ কিছুদিন ধরেই ঠিক হচ্ছিল যাওয়া হবে করে, কিন্তু সাম্যর শরীর খারাপ, তারপর ওর বাবার অফিসের ওইখানে বন্যা হয়ে গেল, আর নিত্যদিন তো বৃষ্টি লেগেই আছে, 2 দিন হচ্ছে তো 1 দিন বাদ যাচ্ছে, সেই জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো কালকে সবাই মিলে ঠিক হলো যে এবার যাই হয়ে যাক, পরের দিনকে কিন্তু নিশ্চয়ই যাওয়া হবে। সেই জন্য দেখুন তারই প্রস্তুতি চলছে। আর যে আমরা যে যাব, আমরা খুব সকাল সকাল বেরোবো, ওই 6টা 10-15 করে বেরোনোর কথা আছে। 6টা 10-15 বললে 6:30 ঠিক হয়ে যাবে তার মধ্যে। আর অত সকালে বিশেষ করে সাম্যকে তুলে নিয়ে রেডি করে নিয়ে ঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরোনোটা খুব চাপের, সেই জন্য যতটা পারলাম আজকে একটু গুছিয়ে রাখলাম। ওই ঘরে গিয়েছিলাম, দেখলাম যে মা তার কাপড় চোপড় গুছিয়ে নিয়েছে কি পরে যাবে, আর আমিও ওই জন্য এই ঘরে এসে কাপড় গুছিয়ে নিয়েছি। দেখুন তো এই কাপড়টা পরলে আমাকে ভালো লাগবে। এই যে কাপড়টা দেখছেন না, এটা আমার শাশুড়ি মায়ের কাপড়। বললো যে আমার এখন অনেকটা বয়স হয়ে গেছে, আমি আর এই কাপড়টা পরবো না, তুমি কি পরবে? না হলে মার কাপড়টা পরেই থাকবে হয়তো। আমি বললাম যে না না ঠিক আছে, না পরার কি আছে, আপনি আমাকে দেবেন। তো এই কাপড়টা দেখুন, আরেকটা কাপড় বের করেছি, দুটো কাপড়ই একসাথে বের করেছি। এই কাপড়টাও আমার খুব পছন্দের কাপড়। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো কোন কাপড়টা পরলে আমাকে ভালো লাগবে। এই দুটোর মধ্যেই ঠিক করেছি একটা কাপড় পরবো। আর মায়ের কাপড়ও ওই ঘরে বেছে দিয়ে এসেছি, মা ঠিক করেই রেখেছিল। আমাকে জিজ্ঞেস করলো, দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই আছে, কেননা এতটাখানি রাস্তা যাবে তো একটু যদি নরম কাপড় না হয় গায়ের মধ্যে খুব অসুবিধা হবে। আর এদিকে দেখুন সাম্য তো একটু সময় পেলেই খেলতে শুরু করে, সেজন্য একটু জোর করেই বসিয়ে রেখেছি। কতটা পড়ার মন আছে জানি না, কিন্তু ও পড়তে পড়তে এদিকে আমি কাজগুলোও করে নিচ্ছি, তার সাথে ওকেও একটু পড়া দেখিয়ে দিচ্ছি। কালকে তো সকালবেলা পড়তে বসতে পারবে না, বেরোতে হবে বলে, না হলে সকালবেলার দিকটা ওর বাবার সাথেই বসে। আজকে বললাম যে যেহেতু কালকে তুই সকালে থাকবি না, আজকেই তাই একটু পড়তে বসে যা। তো পড়তে তো বসা না, সবই জোর করে হচ্ছে। যোগ দিয়েছিলাম, যোগগুলো ভুল করেছিল বলে আবার ঠিক করে বলে দিতে সেটাকে আবার করছে, আর তার সাথে আমি ওকে কিছু অঙ্ক দিয়ে দিলাম। এদিকে দেখুন ছাদে যেগুলো দিয়েছিলাম না সেগুলো সবই প্রায় শুকিয়ে গেছে, সেই জন্য ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো পাট করে নিলাম। তার সাথে আরও কিছু কাজ ছিল, যেমন খেয়ে উঠেই চলে এসেছিলাম, তো সেই বাসন টাসনগুলোও পড়েছিল, সেগুলোও মেজে নিয়েছিলাম। আপনাদেরকে তো আগেই বলেছি যে সবটা তো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না, যতটা সম্ভব হয় দেখাই। ছোটবেলায় মা যখন আমাকে পড়াতো তখন প্রায় একটা কথা বলতো
যে দেখ, তোকে পড়াচ্ছি, তোকে পড়ানোর সাথে সাথে কিন্তু আমিও অনেক কিছু শিখছি। তখন ঠিক বুঝতে পারতাম না, তখন ভাবতাম যে মাও আবার পড়ছে। কিন্তু এখন দেখি, যখন ওকে পড়াই তখন বুঝতে পারি যে হ্যাঁ, কিভাবে ওর সাথে সাথেও নিজেও অনেক কিছু শেখা যায়। যেই পেন্সিলটাতে করে ও লিখছিল, সেই পেন্সিলটা ভেঙে গেছে বলে বলল, মা আমাকে একটা পেন্সিল দাও। তো আমি ওর বক্সে আর এক্সট্রা পেন্সিল আছে কিনা দেখবার জন্য বক্সটা খুলেছি। আর দেখুন বক্সের মধ্যে কি রেখেছে। কি রেখেছিস রে এটা বক্সের মধ্যে? ফুটি পাইপ। এঁটো পাইপটা আবার কেউ রাখে বলুন তো? ওটাকে ওর মধ্যে রেখে দিয়েছে। ওটা দিয়ে কি করবে জানেন তো? যখন ফাঁক পাবে, জল নিয়ে বাটিতে ওটা দিয়ে ফুঁ দেবে। ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি। কেননা এই সময়টা ও যেমন পড়ছে পড়ুক, ওর পাশে তো আছি, তার সাথে সাথে কিছু ছোটোখাটো কাজও করে নিচ্ছি। তাহলে কি হয়, সময়টাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কাজটাও গোছানো থাকে। নাহলে সব কিছু পড়ে থাকলে না খুব অসুবিধা হয়। এরপরই তো আবার 5টা বেজে যাবে, তখন আবার সবাই পড়তে চলে আসবে। আর কাজগুলো যদি না গুছিয়ে রাখি, সেই পড়িয়ে উঠে রাত্রিবেলা আবার রান্না, তারপর আর ভালোও লাগে না। আমাদের রাত্রে খুব বেশি একটা রান্না হয় না, কিন্তু যেটুকু হয় তারপরে আর যেন মনে হয় না যে কিছু করি। সেই জন্য এখনই ওকে পড়াতে পড়াতে আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। বিশেষ করে এই কিছু জামা কাপড়গুলো পাট করে গুছিয়ে রাখার কাজ, বেলা কি দিয়ে মুড়ি খাবে সেটা রেডি করে রাখা। নাহলে পড়াতে পড়াতে আমি খুব একটা উঠি না, আর উঠতেও বিরক্ত লাগে। সেই জন্য এখনই সব ওইগুলো গুছিয়ে রাখি। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাশের বাড়ির মামি শাশুড়ি এসেছেন। তিনি বলছেন তাকে যাতে ভিডিওতে না দেখাই, তাই আপনাদের আর দেখাতে পারছি না। তিনি ওই বিভিন্ন শাড়ি কিনেছেন, তো সেই সব নিয়েই কথা বলছেন। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। এরপরে দেখা হবে আবার একটি নেক্সট ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সেই সাথে সবাইকে ভালো রাখবেন ও নিজেরা সচেতন থাকবেন। নমস্কার।